হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিল সার্ভিস প্যারামিটারস। আমি প্রণব সিদ্ধান্ত চলে এসেছি আবার তোমাদের সাথে। অ্যান্ড আমি আজকে আমরা আজকে আমি আগে অ্যানাউন্স করেছিলাম আমরা পরপর কোর্স হিসেবে ইউটিউবে আসবো। অ্যান্ড কি হিসেবে কোর্স হিসেবে পুরো সাবজেক্ট ওয়াইজ পুরো যা যা তোমাদের সিভিল সার্ভিস কোয়ালিফাই করার জন্য যতটুকু দরকার ততটুকুই, তার থেকে বেশি এক্সট্রা কিছু নয়। সো আজকে শুরু করছি ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকে ক্লাস 1 প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে যেখানে খুব ইম্পর্টেন্ট একটা ফেজ। কেন ইম্পর্টেন্ট একটা ফেজ? কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যদি প্রিয়াম্বলটা একবার পড়ে নি, তোমরা যদি একবার পড়ে নাও ভালো করে, তাহলে এক্সট্রা তোমাদের যে হেডেক, এই অতিরিক্ত মুখস্থ করার হেডেক, সেটা দরকার পড়বে না। কনস্টিটিউশন ওয়ান টাইম সাবজেক্ট, একবার পড়ে নাও, তাহলে আর লাইফ টাইম অসুবিধা হওয়ার কথা নয়। অবভিয়াসলি বারংবার রিভিশনের দরকার। ওকে, তো আমি আমার ভিউ নিয়ে অলরেডি আমার একটা ইন্ট্রোডাক্টিং ভিডিও আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড বহু কোশ্চেনের সম্মুখীন হচ্ছি আমি লাস্ট কিছুদিন থেকে, যেহেতু আমার অফলাইন ইনস্টিটিউট রয়েছে, প্রচুর স্টুডেন্টস রয়েছে এখন, যারা আমাকে জিজ্ঞেস করছে স্যার কিভাবে কোন প্রসেসে আমরা চাকরি করতে করতে প্রিপারেশন নিতে পারি গভর্নমেন্ট জবের জন্য। প্লাস আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা তোমাদের প্রত্যেকে জানা উচিত, সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস তো তোমরা পাবেই, অ্যান্ড এইরকম কোনো গ্যারান্টি নেই যে পেয়েই যাবে, বা প্রিপারেশন সেই লেভেলে নিয়ে গেলে নিশ্চয়ই পাবে। আরেকটা হচ্ছে তোমাদের শিখতে হবে। আমি আমার নিউ ভিডিওতে আসবো যখন, অবভিয়াসলি এটা কোর্সের ভিডিও, সেই জন্য আমি আসছি না। যখন নিউ ভিডিওতে আসবো তখন আমি ডিটেলসে শেয়ার করব, সেটা হয়তো আজকে আমি আপলোড করে দেবো। প্লাস বুক লিস্ট, কি কি বই পড়তে হবে, যেহেতু অবভিয়াসলি যে কোনো অনলাইন যাই পড়ো না কেন তোমাদেরকে বুকস মেটেরিয়ালস কিন্তু রাখতে হবে মাস্ট, এবং সেটাই পড়তে হবে। 1000টা কোশ্চেন, 10,000টা কোশ্চেন পড়ার পরে কিন্তু তোমরা সেই মজাটা করতে নেই যেটা তুমি পড়ে পেয়ে যাবে। ওকে, তো আমি বেশি কথা না বাড়িয়ে চলে আসছি প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কি জিনিস বুঝবো অ্যান্ড বেটার ভাবে এগোবো। চল, ফার্স্ট পয়েন্ট প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফার্স্ট পয়েন্ট কি, প্রিয়াম্বলটাকে কি বুঝি আমরা? হোয়াট ইজ প্রিয়াম্বল? প্রিয়াম্বলটা নাথিং এলস, ইটস প্রেফেস, বা একটা আমরা যেমন আমরা ভূমিকা করতাম ছোটবেলায় যখন। ইনফ্যাক্ট তোমরা এখনো যদি এসে লেখো, প্যারাগ্রাফ লেখো, সেখানে কিন্তু ভূমিকার অবদান মারাত্মক। বা সামারি, তোমরা সামারিও করেছো। এসেন্সটা নিয়ে আমি একটু পরে বলছি। এসেন্স বা আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন, এই চারটে এটা একটু বুঝবো। প্রিয়াম্বলটা অ্যাকচুয়াল কি জিনিস? প্রিয়াম্বল, যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হচ্ছিল, যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি বসছিল, তখন কি ছিল যে আমরা কিভাবে এগোবো, দেশটা কিভাবে এগোবে, কনস্টিটিউশনটা কেমন হতে পারে, সেটা একটা ড্রাফটিং দরকার ছিল। এই ড্রাফটিংটা করেছিলেন জেএল নেহেরু, ঠিক আছে, যেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি পরবর্তীকালে অ্যাডপ্ট করেছিল। আমি ডেটটা বলছি, এটা অসুবিধা নেই। আচ্ছা, তাহলে প্রেফেস, ভূমিকা বা সামারি, একটা কম্পাইলেশন পার্ট, যেখানে একটা গোটা কনস্টিটিউশনের ভেতরে কি আছে, আমাদের দেশের কনস্টিটিউশনের ভেতরে কি আছে, সেটা প্রিয়াম্বলের সেই 6-7 লাইন পড়লে যথেষ্ট। আমি এই যে 6-7 লাইন আপলোড করেছি, আমি ডিটেলসে আসছি, আমি ডিটেলস শেয়ার করছি। বাট তার আগে আমার প্রিয়াম্বল নিয়ে আরো কিছু একটা বলার আছে। যেমন ধরো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 এ এসেছিল, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 এ এসেছিল। এবার অ্যাসেম্বলি কি কাজ করবে না করবে, কনস্টিটিউশনের কিভাবে ড্রাফট হবে, সেটা কেউ জানতো না। জওহরলাল নেহরু ফার্স্ট টাইম প্রিয়াম্বল লিখলেন, এবং লেখার পরে কি হলো, উনি অ্যাসেম্বলিতে মুভ করলেন। তো সেম ডেট উনি লিখেছেন, হয়তো কবে লিখেছেন আমরা জানি না, বাট উনি মুভ করলেন ডিসেম্বর 13, 1946 এ। তো মুভড বাই কত, সেই জেএল নেহরু। আর ডেট হচ্ছে 13 ডিসেম্বর 1946 এ হলো। আচ্ছা, অ্যাসেম্বলি তাহলে অ্যাডপ্ট করবে। তাহলে অ্যাসেম্বলি আমি নিচে লিখছি, অ্যাডাপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে অন বলো, কে বলতে পারে? ইয়েস, তোমরা জানো, না জানলেও ডোন্ট ওয়ারি। অ্যাসেম্বলি জানুয়ারি 22, তাহলে 22 jan 1940, নট 6, 47, 48 নয়, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে প্রিয়াম্বলের সামারি বা প্রিয়াম্বল বা প্রেফেস। এসেন্স কেন?
কনস্টিটিউশন মেকার যারা, আমরা ধরো আজকে যদি কনস্টিটিউশন পাল্টে দিই তাহলে কি হবে? কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল তখন তো তারা কিছু ভেবে করেছিলেন, যখন তৈরি হয়েছিল কিছু ভেবে করেছিলেন, লিখেছিলেন। তো এই এসেন্সটা কোথায় রয়েছে? প্রিয়াম্বলে। এটা চেঞ্জ করা যাবে না কোনোভাবেই। কেন চেঞ্জ করা যাবে না আমি আসছি। কিন্তু অ্যাসেম্বলি যে কাজটা করেছে, ঠিক আছে, অ্যাসেম্বলি করেছে বা ড্রাফটেড বাই জওয়াহরলাল নেহরু, অ্যাডপ্ট করেছে অ্যাসেম্বলি, এবং সেই এসেন্সটা তাদের ফিলিংস যে আমাদের দেশ এই রকম ধরনের গঠন হবে, আমাদের দেশ এই ডিসিশনস মানবে, লাইক ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, বা সমস্ত কিছু ইনহেরিটেন্ট কোথায় থাকবে? ডিপিএসপি তে, বা ডিপিএসপি কে মাথায় রেখে ল মেকাররা ল তৈরি করবে, এগুলো সমস্ত কিছু, বা এই যে আমাদের সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই সমস্ত কিছু মেনটেন করবে কোথায়? প্রিয়াম্বলে। সেই জন্য প্রিয়াম্বল পাল্টানো দরকার নেই। তাহলে প্রিয়াম্বলটা একবার পড়বো ফার্স্ট। প্রিয়াম্বলে কি বলছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, খুব ভালো করে, sovereign, socialist, secular, democratic republic, and to secure all its citizens. তার মানে কি ওয়ার্ড? সভরেন, সোশ্যালিস্ট, আমি প্রত্যেকটা ওয়ার্ডে আসবো, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, আমাদের দেশ। তার মানে প্রিয়াম্বল থেকে ফার্স্ট আমরা কি জানতে পারি? আমাদের কি জানতে পারি বলো? নেচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান স্টেট, একটা জানতে পারলাম, ঠিক আছে। নেচার বলতে আমরা যেমন সভরিন, আমরা সোশ্যালিস্ট, আমরা সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এটা ইন্ডিয়ান নেচার, ইন্ডিয়ান স্টেটের নেচার, ইন্ডিয়ান কনস্টিটিউশনের নেচার। এই নেচারটা কোথায় পাচ্ছি আমরা? প্রিয়াম্বলে। এই পাঁচটার উপর ডিপেন্ড, এই পাঁচটা ওয়ার্ডের উপর কিন্তু আমাদের হোল কনস্টিটিউশন দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে আমি আসবো। দেন আরেকটা ওয়ার্ড, জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। তার মানে এই জাস্টিস, সোশ্যাল, ইকুয়াল অ্যান্ড পলিটিক্যাল, ঠিক আছে। তার মানে বা আরেকটা বলতে পারি লিবার্টি অফ থটস, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ, আসছি সব কটাই। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি, এটাতেও আসবো ডিটেলসে আমি। আচ্ছা, এই তিনটে থেকে আবার কি জানতে পারছি? আমরা এই তিনটে থেকে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, এই তিনটে থেকে কি জানতে পারছি আমরা? অবজেক্টিভস। তাহলে কনস্টিটিউশনের এখান থেকে যেমন জানতে পারলাম নেচার, এই পাঁচটা ওয়ার্ড, সভরিন, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক থেকে, বা টু সিকিউর অল ইটস সিটিজেন্স, নিজের সিটিজেনকে বাঁচানো, বাস এই তিনটে থেকে কি বুঝলাম? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি। এখান থেকে কি জানতে পারলাম আমরা? আমাদের অবজেক্টিভস। আমার এখানে জায়গা নেই, সো আমি একটু উপরে টেনে নিয়ে অবজেক্টিভস, উদ্দেশ্য অফ আওয়ার কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের উদ্দেশ্য। অ্যান্ড ফার্টার্নিটি, ভাইচারা, ভ্রাতৃত্ববোধ, ঠিক আছে। অ্যান্ড ফার্টার্নিটি, এটাও অবভিয়াসলি অবজেক্টিভ, আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভ এটা, ঠিক আছে, গেল। আচ্ছা, assuring the dignity of the individual and the unity and integrity of nation, কি বলছে? ইন্ডিভিজুয়ালস ডিগনিটি, অবভিয়াসলি আর্টিকেলে রয়েছে, আমাদের ফান্ডামেন্টাল রাইটসেই রয়েছে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল বা আমাদের দেশের ইউনিটি, অখণ্ডতা, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, অখণ্ডতা এবং মিল, এটাও রয়েছে, ঠিক আছে। এই সমস্তটাই কোথায় রয়েছে? ইনহেরিটেন্ট রয়েছে আর্টিকেলসে, ভেরিয়াস আর্টিকেলসের মাধ্যমে। এখান থেকে প্রিয়াম্বল থেকে একটা জিনিস জানতে পারি, এই কটা হলো, আমি ডিটেলসে আসছি, ডোন্ট ওয়ারি। সো এখান থেকে আর কি পাচ্ছি আমরা? 26 ডে অফ নভেম্বর, যেটাকে আমরা কনস্টিটিউশন ডে হিসেবে পালন করি 1949 এর, তাই না? আমরা নিজেরা অ্যাডপ্ট করেছি, এনঅ্যাক্ট করেছি, ঠিক আছে, নিজেরা দিয়েছি। কি করেছি? আমরা নিজের কনস্টিটিউশন নিজে বানিয়েছি, নিজেরাই অ্যাডপ্ট করেছি, নিজেরাই এনঅ্যাক্ট করছি। তো কনস্টিটিউশন ডে কেন পালন করি আমরা? যারা বিগিনার তারা হয়তো জানো না, কিন্তু তোমরা যারা পড়ছো তাদের জন্য বলছি না আমি, যারা বিগিনার তাদের জন্য বলছি, বা তাদের যারা পড়ছো তাদের জন্য বলছি, যাতে মনে রাখতে সুবিধা হয়। কনস্টিটিউশন ডে 26 ডে অফ নভেম্বর 1949 আমরা অ্যাডপ্ট করেছিলাম, সেদিন নিজেরা কনস্টিটিউশন দিয়েছিলাম। বাট এনঅ্যাক্টমেন্ট ডেটটা কবে? 26 jan 1950, সেদিন থেকে কনস্টিটিউশন লাগু হয়েছে দেশে, ঠিক আছে। কিন্তু যখনই অ্যাডপ্ট করছি, তাহলে এনঅ্যাক্টমেন্ট কিন্তু হচ্ছে, আমরা করব, তাই আমরা অ্যাডপ্ট করছি, আমরা এনঅ্যাক্ট করব, আমরা কনস্টিটিউশনকে পালন করব, তাই আমরা নিজেরা কনস্টিটিউশন দিচ্ছি। ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার।
যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, বা সিভিল সার্ভিস প্যারামিটার্স ফেসবুক পেজে তোমরা দিতে পারো, ঠিক আছে, ফেসবুক পেজে দিতে পারো। আচ্ছা, থার্ডলি তোমরা আমাকে মেল করতে পারো, বা তোমরা কমেন্ট করে জানাতে পারো লাইক তোমাদের কোনো সমস্যা, যেমন আমি প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা দেখার জন্য আমি নিউ ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার চলে আসি আমরা প্রিএম্বলের ওয়ার্ড গুলো। ফার্স্ট নেব সভরিন। আমি এখানে লিবার্টি দিয়েছি, ডোন্ট ওয়ারি, যে কোনো একটা নিলেই হবে। সভরিন অতিরিক্ত বেশি মাথা ঘামাবো না। কেন সভরিনের মাথা বেশি ঘামাবো না অতিরিক্ত ওয়ার্ডে? এক মিনিট। সভরিন বলতে কি বোঝায়? সভরিন বলতে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমাদের কোনো অথরিটি নেই, আমাদেরকে ইন্টারনালি বা এক্সটার্নালি কন্ট্রোল করার জন্য কোনো অথরিটি নেই। তার মানে সভরিন বলতে আমরা মুক্ত। গেল নাম্বার 1। আচ্ছা, এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো, একটা প্রচুর প্রশ্ন হয় যে আমরা কেন কমনওয়েলথে গেছি? আমরা কমনওয়েলথে বাই চয়েস গেছি, ঠিক আছে, বাই চয়েস গেছি। আমাদের ফ্রেমার্স প্লাস কে আমাদের প্রাইম মিনিস্টার এট দ্য টাইম জওহরলাল নেহরু, তিনি চেষ্টা করেছিলেন যে কমনওয়েলথে থাকি, যদি কোনো সুবিধা পাই বা কিছু, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার নেই যে কমনওয়েলথ আমাদেরকে কন্ট্রোল করে। স্টিল নাও কমনওয়েলথ কিন্তু আমাদের কন্ট্রোল করতে পারেনি বা করবেও না। তোমরা যে সিনারিও দেখছো, ইন্ডিয়া চায় না, আমেরিকা বলছে বারংবার যে লাইক আমি এবার মধ্যস্থতা করবো, কিন্তু পাত্তা দিইনি আমরা, ঠিক আছে। লাস্ট টাইম যখন আমেরিকা বললো পাকিস্তানের সাথে আমরা মধ্যস্থতা করে দেবো, কিছুদিন আগেই হয়েছিল, তো প্রাইম মিনিস্টার মোদী কি বললেন যে না, আমি নিজের প্রবলেম নিজে মিটিয়ে নেবো, আপনাকে দেখার দরকার নেই। তো আমরা সভরিন, ইনফ্যাক্ট না রাশিয়া, না আমেরিকা, না অন্য কোনো দেশ, পৃথিবীর অন্য কোনো শক্তিশালী দেশ, ব্রিটেন তো এখন লাইনেই নেই, কেউই আমাদেরকে কন্ট্রোল করতে পারে না। তাহলে এখান থেকে আমরা একটা ছোট্ট লাইন, আমরা কমনওয়েলথে কবে ঢুকেছি? তাহলে আমরা কমনওয়েলথে কবে ঢুকেছি বলো? 1949-এ। তাহলে আমরা কমনওয়েলথে গেছি, এখানে ছোট্ট লাইন, 1949 জয়েন করেছি, ইন্ডিয়া জয়েন্ট কমনওয়েলথ। বলো, কমনওয়েলথ অফ নেশনস। কমনওয়েলথ গেম হয়েছিল ইন্ডিয়াতে, অফ নেশনস। তো আমরা কমনওয়েলথে গেছি। ওকে, হলো। এবার সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা লাইন আমি আবার খালি চেঞ্জ করব যাতে বুঝতে অসুবিধা না হয়। ওকে, লিবার্টি বলতে ফ্রিডম অফ অ্যাক্টিভিটি, নাথিং এলস, অত দরকার নেই। লিবার্টি মানে হচ্ছে ফ্রিডম অফ অ্যাক্টিভিটিস। আমি কথা বলবো, আমি চিন্তা করব, আমি খাবো, আমি ঘুরবো, আমার সমস্ত লিবার্টি রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাকে দিয়েছে। তাহলে এখানে এই লিবার্টি ওয়ার্ডটা যেমন সভরিন ওয়ার্ডটা নেশনের জন্য, তেমনই কিন্তু লিবার্টি ওয়ার্ডটা কিসের জন্য? ইন্ডিভিজুয়াল বা পাবলিক বা ইন্ডিয়ান ন্যাশনালস এর জন্য, মানে আমাদের জন্য। গট ইট? ওকে, এটা নো আনরিজনেবল রেস্ট্রিকশনস অন ইন্ডিয়া সিটিজেন। এটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি কালি চেঞ্জ করতে বাধ্য হচ্ছি, এটা বোঝা যাচ্ছে না। ওকে, এখানে বোঝা যাচ্ছে না বলে আমি কালি চেঞ্জ করছি। ওকে, এটা আই থিঙ্ক এটা বোঝা যাবে, মোটা কালি আছে। আচ্ছা, কি বলছিলাম? তাহলে আনরিজনেবল রেস্ট্রিকশনস, যে তুমি এখানে মুভ করতে, তুমি এটা খেতে পারবে না, তুমি ভাবতে পারবে না, ঠিক আছে, তুমি কথা বলতে পারবে না, এই সমস্ত জায়গায় কি আছে? কোনো রেস্ট্রিকশনস আমাদের নেই। ওকে, গেল। আচ্ছা, তার মানে আমাদের ফ্রিডমে হস্তক্ষেপ স্টেট করতে পারবে না, ঠিক আছে। কেন? আমরা যদি নিজেদের কনস্টিটিউশনাল লিমিটসে থাকি, অবভিয়াসলি লাইক লিবার্টি বলতে তুমি তো কোথাও বোম ফাটিয়ে দিতে পারো না, বা তোমরা লিবার্টির নামে তোমরা যাই একটা বোম ফাটিয়ে আসি বাইরে, যেখানে হাজার মানুষ মারা যাবে, এটা করতে পারো না। তাহলে আনকনস্টিটিউশনাল বা উইদিন কনস্টিটিউশনাল লিমিটস, আমরা যদি কনস্টিটিউশনাল লিমিটস মেইনটেইন করি, তাহলে কিন্তু আমাদের লিবার্টি থাকছে, এটা কনস্টিটিউশন দিয়েছে। নেক্সট, সোশ্যালিস্ট। তোমরা জানো এখন তোমরা জানো আমাদের এখন কন্ডিশন কি? আমাদের কিছু মানুষকে চায়না দালাল বলা হচ্ছে আমাদের দেশে। হোয়াট এভার, আমি কোনো ডিবেটে যাচ্ছি না, ডিরেক্ট ডিবেট আমি এখানে আসি না। ফেসবুকে তোমরা চাইলে আমার ডিবেট করতে পারো, কোনো সমস্যা নেই। তো যেমন এই চীনের দালাল, সোশ্যালিস্টরা খারাপ, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমরা সোশ্যালিস্ট কেন? দেখো, সোশ্যালিস্টের দুটো মিন হয়, একটা ডেমোক্রেটিক সোশ্যালিজম আর একটা হচ্ছে কমিউনিস্টিক। আমরা ইন্ডিয়ান, আমরা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম, এটা আমাদের নিজেদের টার্ম তৈরি করা। ডেমোক্রেটিক সোশ্যালিজম বলে কিছু ছিল না গোটা পৃথিবীতে।
দুটো ছিল, ক্যাপিটালিজম ছিল আর কমিউনিজম ছিল, নাথিং এলস। ক্যাপিটালিজম ছিল এন্ড কমিউনিজম ছিল, আমরা মিক্সড করে নিয়ে ডেমোক্রেটিক সোশ্যালিজম নিয়ে এসেছি, সেটা আলাদা জিনিস। সো এই সোশ্যালিস্ট ওয়ার্ডটা বিফোর 42nd অ্যামেন্ডমেন্ট আগে ছিল না, 76 এর আগে ছিল না, ঠিক আছে। এই তিনটে ওয়ার্ড কি কি বলো? তিনটে ওয়ার্ড, সোশ্যালিস্ট, সেকুলার এন্ড ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট আমি বলছি, সেকুলার বলবো, এন্ড ইন্টিগ্রিটিটা কোথায় আসবো? আমি ফার্টেনের সাথে আসবো, ঠিক আছে। চলে আসি, এই তিনটাকে ঢোকানো হয়েছিল এবং ডিবেটও ছিল। সো লেটস চলো ডিসকাস করি এটাকে এবার। কি বলছি, এই যে দেখো আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর আগে সোশ্যালিস্ট ওয়ার্ডটা ছিল না, ঠিক আছে। ছিল কি তাহলে? ছিল, কিন্তু সেটা ডিপিএসপি তে ছিল, ডিপিএসপি তে ছিল, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে ছিল, ঠিক আছে। আমরা কি বললাম, আমাদের কি ছিল? ডেমোক্রেটিক সোশ্যালিজম, নট কমিউনিস্টিক ওয়ান, নট কমিউনিস্টিক ওয়ান। ডেমোক্রেটিক বলতে মিক্সড ইকোনমি, আমি লিখেছি মিক্সড উইথ মিক্সড ইকোনমিক কনসেপ্ট। যেমন ডেমোক্রেটিক সোশ্যালিজম বলে কিছু হয় না, ক্যাপিটালিস্টে কি সরকার এবং প্রাইভেট পার্টিস বোথ দুজনে কিন্তু একসাথে একই সাইমালটেনিয়াসলি বিজনেস করবে। আবার কমিউনিস্টিক সোশ্যালিজম যেটা, সেটা কি সরকার সমস্ত তার ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন সমস্ত কিছু কন্ট্রোল করবে। তাহলে ক্যাপিটালিস্টিকে ডিস্ট্রিবিউশন ডিপেন্ড করছে প্রাইভেট পার্টিসের উপর, গভর্নমেন্টের উপরও অ্যাজ ওয়েল অ্যাজ। কিন্তু কমিউনিস্টিক ওয়ানে কি হচ্ছে বলো, কি বলতে হবে? কমিউনিস্টিক ওয়ানে খুব ভালো করে মাথা ঢুকি নাও, এই প্রশ্নগুলো অনেক ছোট ছোট ভাবে আসতে পারে। তাহলে কমিউনিস্টিক ওয়ানে কি হচ্ছে, তাহলে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন বোথ দুটোই কার হাতে? সরকারের হাতে। আমরা কি বললাম, না আমরা নিজেদের কিছু জায়গাকে ছাড়বো, কিছু জায়গাকে নিজের কাছে ধরে রাখবো, বাকিটা প্রাইভেটকে দিয়ে দেবো। ওকে, যেমন আমাদের নিউক্লিয়ারটা এখনো দিইনি আমরা, যেমন ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে পরবর্তীকালে, লাইক আমরা নিউক্লিয়ার দিইনি, আমরা ডিফেন্স সেক্টর এখনো প্রাইভেটকে দিইনি। তো সাইমালটেনিয়াসলি কিন্তু আমাদের হিউজ প্রোডাকশন, তোমরা প্রত্যেকে জানো যে টাটা সল্ট, খুব আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, টাটা সল্ট, সরকারের সল্ট শুনেছো কখনো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সল্ট না, টাটা সল্ট। আইটিসি সোনার বাংলা হোটেল কলকাতায় ওয়েস্ট বেঙ্গল রয়েছে, বা লাইক আরেকটা বলতে পারি যে লাইক বলবো আইটিসির ব্র্যান্ডের আটা, ময়দা, হোয়াটএভার, বিস্কিট, হোয়াটএভার। তাহলে আমরা কি কমিউনিস্টিক সোশ্যালিজম নয়, আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজমের একটা দেশ নিজেরাই তৈরি করে ফেলেছি, ঠিক আছে। এই ওয়ার্ডটাকে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালসে আমাদের ছিলই এটা, ঠিক আছে। আমাদের সোশ্যালিজমটা ডিরেক্টিভ প্রিন্সিপালসে ছিল। তো সোশ্যালিস্ট ওয়ার্ডটা নিউ নয়, কিন্তু সেটাকে হাইলাইট করে প্রিয়াম্বলে ঢোকানো হয়েছে, নাথিং এলস, ঠিক আছে। তার মানে আমাদের এখানে কি, আমাদের ইকুয়াল শেয়ার কিসের? ইকুয়াল শেয়ারটা কিসের? আমরা বলতে পারি প্রোডাকশন, গভর্নমেন্ট যে প্রোডাকশনটা করবে সেটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা মাস্ট, এটাই হচ্ছে আমাদের নীতি, ঠিক আছে। ইকুয়াল ডিস্ট্রিবিউশন, তার মানে কেউ যাতে রিসোর্স মিসইউজ না করতে পারে বা রিসোর্স থেকে বঞ্চিত না হতে পারে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ওয়ান, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। আমি একসাথে নিয়েছি, তার কারণ আছে। ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই দুটো ওয়ার্ড কিন্তু খুব কাছাকাছি, কিন্তু মানে কিন্তু একই নয়। ইন্ডিয়া ডেমোক্রেটিক এবং রিপাবলিক বোথ। ডেমোক্রেটিক মিন্স কি? ডেমোক্রেটিক মিন্স বলতে আর রিপাবলিক বলতে দুটোকে বুঝবো। ডেমোক্রেটিক মানে হচ্ছে আমরা ভোটিং, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে আমাদের এখানে কি 18 প্লাস হলেই ভোটিং রাইটস রয়েছে, 18 প্লাস, তাই না? 18 প্লাসে মানে হচ্ছে ভোটিং রাইটস, আমরা ভোট দেওয়ার জন্য রাইট দিচ্ছি, মানে সরকার দিচ্ছে, কনস্টিটিউশন দিচ্ছে, এবং সেই ভোটিং রাইটস এর মাধ্যমে কি তৈরি হচ্ছে? ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ঠিক আছে, গেল। তাহলে আমাদের যে সরকার চলছে সেটা ইলেক্টেড বাই অল পিপল অফ ইন্ডিয়া অ্যাবভ 18 এজ, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট ডেমোক্রেটিক এর মানে। রিপাবলিকটা আমি আসছি, দেখো কিচ্ছু নেই এখানে, যা লেখার আছে আমি সেটা মুখেই বললাম, ঠিক আছে। 18 ইয়ার্স এজ ওল্ডার বাট নট আদারওয়াইজ ডিভাইড বাই ল, ঠিক আছে। যেমন ধরো ক্রিমিনাল অনেক সময় ল যদি বলে যে না তুমি ভোট দিতে পারবে না, এরকম যদি ব্যাপার থাকে, তার বাদে সবাই কিন্তু 18 প্লাস হয়ে গেলে ভোট দিতে পারছে। হ্যাঁ, কেউ হয়তো ভোটার কার্ড বানালো না, আই কার্ড বানালো না, বা অন্য কিছু হলো, সেটা আলাদা জিনিস, কিন্তু সবাই পাচ্ছে, এবং প্রত্যেকের দ্বারা 18 প্লাস হলেই যে ভোট দেবে এবং সরকার নির্বাচন করছে,
এই জন্য আমরা ডেমোক্রেটিক। আমরা কিন্তু লাইক ওই আমাদের মাথার উপর মানে কার নাম বলবো বলো, কোন দেশ কোন দেশ কোন দেশ লাইক বলতে পারো তোমরা, যদি কোনো দেশের নাম বলতে পারো যেখানে অ্যাকচুয়াল ধরো না কিম জং উন, ও ওর ঠাকুর দাদা ছিল, ওর বাবা ছিল, ও নিজে এসছে, ঠিক আছে, এটা হয়েছে কিম জং এর ক্ষেত্রে। আমাদের এখানে কিছু নেই, আমাদের প্রাইম মিনিস্টার পুরোটাই প্রাইম মিনিস্টার, ইনফ্যাক্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনডিরেক্টলি ইলেক্টেড। আমরা যাদেরকে ভোট দিচ্ছি তারাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নির্বাচন করছে, তো পুরোটাই ডেমোক্রেটিক মিনসে, ঠিক আছে, পুরোটাই সাধারণ মানুষের হাত দিয়ে। রিপাবলিকের মানেটা কি? রিপাবলিক বলতে আমাদের রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট, তার মানে কি বলবে, যেখানে যেখানে পাবলিক পাওয়ার অ্যাজ প্রপার্টি রাইট। বুঝলাম না মানেটা। আচ্ছা, এখানে একটু দেখবো আমাদের যে বললাম রিপাবলিক বলতে কি বোঝায়, আমাদের যে সরকারটা সেটা পাবলিকের দ্বারা। ডেমোক্রেটিক কোনটা? যখন ভোট সবাই দিয়ে সরকারটা নির্বাচন করছে। রিপাবলিক যখন, তাহলে ডেমোক্রেটিকটা হচ্ছে বাই পিপলের দ্বারা ডেমোক্রেটিক, মানে আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি বা আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজে বিশ্বাস করি, ঠিক আছে, এটা পাবলিকের ক্ষেত্রে। রিপাবলিকটা যদি দেখি, এটা ফ্রম ডেমোক্রেটিকটা ফ্রম গভর্নমেন্ট করে দিলাম, সুবিধা হবে বুঝতে। রিপাবলিকটা ফ্রম কি, আচ্ছা সরি, রিপাবলিকটা ফ্রম গভর্নমেন্ট হবে, সরি, ঠিক আছে। আর ডেমোক্রেটিকটা ফ্রম কি হবে, ফ্রম পিপল, 18+, ফ্রম পিপল করে দিলাম, পিপল 18+, ওকে। তাহলে কি বলছি, রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট, যেটা আমাদের হেড অফ স্টেট ইজ ইলেক্টেড, ঠিক আছে। স্টেটের হেড যখন ইলেক্টেড হয়, মনার্ক হয় না, লাইক আমাদের ওই ব্রিটেনের মতো মনার্ক নয়, তো যখন রিপাবলিক হেড সে তাহলে কি বলতে পারি, ইলেক্টেড হেড, তাই রিপাবলিক, ঠিক আছে। এবার এখানে পাবলিক পাওয়ার, ঠিক আছে, কি বলছে এখানে পড়বো একটু। Thus this word denotes a government where no one holds public power as property rights, হলো, as opposed to a monarchy in which the head of state is appointed on the hierarchy basis of for life of or at least until abdication. A democratic republic is an entity in which the head of state is elected. এত ডিটেলসে যাব না, জাস্ট আমি এই লাইনটার মানে একটাতে ওয়ার্ডে বলতে চাই বা একটা লাইনে বলতে চাই। কি বলছে, যেখানে লাইক ধরো ব্রিটেনের রাজ পরিবার একের পর এক বসেই যাবে। এখন দিদা বেঁচে আছে, মানে আমার দিদা না, আমার দিদার দিদা হতে পারে, এরপর ব্যাপার। তো দিদা বেঁচে আছে এখন, বা ঠাকুমা, যাই হোক, হোয়াট এভার, একটু সম্মান দিতে হয়। তো বুড়ি এখনো বেঁচে আছে, এরপরে তার হয়তো বৌমা হবে, তারপরে আবার কি, যেহেতু ওরা কুইনের রাজত্ব, কিং এর নয়, ঠিক আছে, কুইনরাই চেয়ারে বসবে ওদের। তো এটা একটা গেল। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, আমরা ইলেক্ট করছি, আমাদের প্রেসিডেন্টের মেয়ে প্রেসিডেন্ট হতে পারে না, বা ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে মেয়ে প্রাইম মিনিস্টার হতে পারে না, অ্যাপয়েন্ট হতে হবে বাই ডেমোক্রেটিক মিনস। সেই জন্য ইন্ডিয়াকে ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি বলা হয়, ওকে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইলেক্টেড। তো আমি বললাম প্রেসিডেন্ট ইলেকশন ইনডিরেক্টলি, প্রাইম মিনিস্টার ইলেকশন ডিরেক্টলি, ঠিক আছে। আর কি বলতে পারি, আমাদের হেড অফ স্টেট হচ্ছে প্রেসিডেন্ট ইনডিরেক্টলি, হেড অফ গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার ডিরেক্টলি, ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট আসবো সেকুলার কি, সেকুলার মানেটা, আচ্ছা তোমাদের হলুদটা নেই, ওকে, হলুদ কালারটা নিচ্ছে। সেকুলার বলতে সেকুলারিজম ইজ আ পার্ট অফ বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বেসিক স্ট্রাকচারে সেকুলার আছে, সেটা অলওয়েজ ছিল যতক্ষণ না ওয়ার্ডটাকে ঢোকানো হয়েছে, যতক্ষণ না ওয়ার্ড 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোথায় ঢোকানো ছিল, প্রিয়াম্বলে, তার আগে কিন্তু ছিলই অলরেডি, তার আগে ছিলই, কোথায় ছিল, ইন দ্য নেম অফ ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 25 থেকে 28। আমি আস্তে আস্তে আসবো, ঠিক আছে, এটুকু বলে দিলাম। আচ্ছা হলো, ইট মিনস ইকুয়াল ফ্রিডম, রেসপেক্ট ফর অল রিলিজিয়ন, নাথিং এলস। আমাদের স্টেট হ্যাজ, আমাদের দেশ স্টেট হ্যাজ নো রিলিজিয়ন, কিন্তু state has that respect for all religions, okay, state has no religion but state has the respect for all religions.
আমাদের স্টেটের নিজেদের কোনো ধর্ম নেই, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কিচ্ছু না, বাট আমাদের দেশে সবাই সমানভাবে সবকিছু পালন করতে পারে। হলো, এটা হচ্ছে সেকুলারিটির মিনিং, যেটা ডিপিএসপি বলছি, সরি, ফান্ডামেন্টাল রাইটসে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অনেক আগে থেকে ঢোকানো ছিল। একটা হাইলাইট করা হয়েছে ফার্টার্নিটি। ফার্টার্নিটি মানে নাথিং, ফার্টার্নিটি ফিলিং আপ ব্রাদারহুড, ভাইচারা, ঠিক আছে। তার মানে ইউনিটি। ফার্টার্নিটি মানে বলতে পারি ইউনিটি, ঠিক আছে। এটা সাইকোলজিক্যাল একটা টার্ম, ঠিক আছে। আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি ওয়ার্ডটা শুনেছো? ইউনিটি ইন ডাইভার্সিটি ওয়ার্ডটা শুনেছো? কেন শুনেছো ওয়ার্ডটা? আমাদের তো ডাইভার্স একটা দেশ আমরা, লাইক আমাদের স্টেট আলাদা, ভাষা আলাদা, কালচার আলাদা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে তামিলের কোনো কালচার মেলে না, বা কর্ণাটকের বা মহারাষ্ট্র বা গুজরাট কোনো কালচার মেলে না, কিন্তু তবুও আমরা একটা দেশের মধ্যে আছি, ইন্ডিয়া। এই ইন্ডিয়া ওয়ার্ডটা এনাফ, এটাই হচ্ছে ফার্টার্নিটি। ওকে, আচ্ছা, এই ফার্টার্নিটিতে দুটো ওয়ার্ড ঢোকানো হয়েছে। একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ নেশন। ফার্টার্নিটি হচ্ছে ইউনিটি বলতে পারি, ঠিক আছে। ফার্টার্নিটি মানে ইউনিটি বলতে পারি, একসাথে থাকা, ভ্রাতৃত্ববোধ হচ্ছে ফার্টার্নিটি। ওকে, এই ফার্টার্নিটির সাথে কি বলছে, ফার্টার্নিটিতে দুটো জিনিস মেনটেন করা আছে, ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল। আমার ডিগনিটি, তোমার ডিগনিটি, হঠাৎ করে স্টেট এসে আমাকে থাপড়াতে পারে না, ঠিক আছে, বা আমি তোমাকে থাপড়াতে পারি না তোমাদেরকে, বা তোমরা আমাকে গালিগালাজ করতে পারো না। অবভিয়াসলি তোমাদের তো হোয়াটএভার, আমি কোনো ডিবেটে যাচ্ছি না, ঠিক আছে। তো এটা কেউ করতে পারে না। আরেকটা ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। ইন্টিগ্রিটি বলতে সেই একতা, ইউনিটিও একতা, ইন্টিগ্রিটিও হচ্ছে ভ্রাতৃত্ববোধ বলতে পারো তোমরা, ঠিক আছে। সো ভ্রাতৃত্ববোধ বলতে পারো, একতা বলতে পারো, বা একসঙ্গ বলতে পারো। এই টোটালটাই কি হচ্ছে, ফার্টার্নিটির ভিতর ঢোকানো। তার মানে ভাইচারাটা কখন আসবে, যখন আমরা ইউনাইটেড হব। স্টেট আলাদা, সেটা লিঙ্গুইস্টিক মাইনরিটি রয়েছে, রিলিজিয়ান মাইনরিটি রয়েছে, ঠিক আছে। ডিগনিটি, ইন্ডিভিজুয়াল ডিগনিটি, প্রত্যেকের অধিকার রয়েছে, সম্মান রয়েছে, সেটাকে মেনটেন করা, বা 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 দেশের ইউনিটি, ইন্টিগ্রিটি অফ নেশন, দেশকে এক রাখতে হবে, দেশের ইন্টিগ্রিটি, এই সমস্ত এই তিনটে ওয়ার্ডই ঢোকানো আছে ফার্টার্নিটির একটা ফার্টার্নিটি ওয়ার্ডের ভেতর, ঠিক আছে। হলো, আচ্ছা, আর কিছু আছে আর আই থিঙ্ক আছে। ওকে, চল, নেক্সট হচ্ছে জাস্টিস। জাস্টিস ফর হোয়াট? জাস্টিস বলতে কি কোর্ট? নো, জাস্টিস বলতে জাস্টিস স্ট্যান্ডস ফর রুল অফ ল এর রুল, অ্যাবসেন্স অফ আরবিট্রেশন, অত্যাচার বা এমন একটা সিস্টেম নয় যেখানে মানুষের কোনো স্বাধীনতা থাকবে না, অপরচুনিটি থাকবে না ইকুয়ালি, বা ইকুয়াল রাইটস থাকবে না। ধরো আমি এলএলবি, আমার কাছে ল আছে, এবং আমি থানায় গেলাম, পুলিশকে বললাম ওই আমি এলএলবি, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, ওর থেকে বেশি কিছু নয়। আমি বললাম এই আমি এলএলবি, তুই এই কাজটা আমার করে দে, ঠিক আছে। তুমি সেখানে একজন সাধারণ মানুষ থানায় গেলে, থানায় তোমাকে ধাক্কা মেরে বার করে দিল, ভালো লাগবে? ইকুয়াল রাইটস নেই, আরবিট্রেশন হয়ে যাচ্ছে। আমার পাওয়ার রয়েছে, আমার কাছে অপরচুনিটি আছে, যে আমি এলএলবি, আমার অপরচুনিটি রয়েছে, আমি এলএল অপরচুনিটি রয়েছে, আমার ফ্রিডমটা রয়েছে, আমি যা ইচ্ছে তাই করতে পারছি, তোমাকে ধাক্কা মেরে বার করে দেওয়া হচ্ছে। ফ্রিডম অফ কি? ফ্রিডম অফ কমপ্লেন্ট এখানে তোমার নেই। তাহলে আমাদের দেশ কি বলছে? সোশ্যাল জাস্টিস আমাদের তিনটে সোশ্যাল। একটা সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে প্রিভিলেজ ক্লাস থাকছে না, নো প্রিভিলেজ ক্লাস ইন সোসাইটি, নো ডিসক্রিমিনেশন এগেনস্ট citizen on ground of caste, creed, color, religion, gender or place of birth. আমাদের একটা খুব বাজে অভ্যেস আছে। আমি যখন দিল্লিতে থাকতাম, সরি টু সে, প্রত্যেকের কাছে মানে এই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যখন দিল্লিতে থাকতাম, যখন পড়াশোনা করতাম, যখন পড়াশোনা শুরু করিনি, সেই সময় কথা বলছি, আমি এই নর্থ ইস্টে ওদেরকে না চিংকি বলে রাখতাম। ইনফ্যাক্ট আমরাই হয়তো ওদেরকে এরকম ভাবে বানিয়ে রেখেছি, তাই জন্যই হয়তো এরকম। কলকাতাতেও তোমরা যখন, কলকাতায় আমি সাবসেন্ট কলেজে পড়তাম, তো সেই সময় আমি তাই দেখেছি, ঠিক আছে। তাহলে ডিসক্রিমিনেশন অলরেডি আছে, তো সেটা থাকা উচিত নয়। সেটা আমাদের নিজেদের মেন্টাল হেলথটা সঠিক নয় বলেই আমরা এসব করি। গেল রিলিজিয়ন, কাস্টিজম আমাদের দেশে এখনো ভর্তি, ক্রিড, কালার, হলো। তাহলে এই জিনিসগুলো থাকবে না। স্টেট কখনো ডিসক্রিমিনেট করতে পারে না, বা প্রিভিলেজ ক্লাস, এখনো সোসাইটিতে প্রিভিলেজ ক্লাস আছে এখনো, কিন্তু আমাদের কনস্টিটিউশন ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে।
সেটা কনস্টিটিউশন বলছে, বাট এখনো হয়তো গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশনটা হয়নি সঠিকভাবে, সেই জন্য। হলো, নেক্সট ইকোনমিক জাস্টিস। ইকোনমিক বলতে প্রত্যেকের কাছে টাকা থাকবে, ম্যান এবং ওম্যান, কোনো ডিসক্রিমিনেশন থাকবে না যে মেয়েরা কম টাকা পাবে, ছেলেরা। ইনকাম, ওয়েলথ, ইকোনমিক স্ট্যাটাস প্রত্যেকের সমান হবে, ছেলে মেয়ে মানে পুরুষ নারী, তারপর লাইক নিচু জাত উঁচু জাত এরকম যখন থাকছেই না, তাহলে এখানে দুটো চলে আসছে, পুরুষ এবং নারী বা থার্ড জেন্ডার যেটা। তা প্রত্যেককে ইকোনমিক জাস্টিস দিতে হবে, প্রত্যেকের কাছে টাকা থাকতে হবে, তারা ইকোনমিক ইকুয়ালিটি পাবে, আমাদের ডিস্ট্রিবিউশন ঠিকঠাক ভাবে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে, সরকার সেটা করবে। ঠিক আছে, এগুলো কি, এগুলো তার সাথে কি বলতে পারি, প্রোডাকশন ডিস্ট্রিবিউশন সেটা মনোপলিস্টিক হবে না কখনো, একটাই মানে পুরুষকে শুধু দেওয়া হচ্ছে, মহিলাকে দেওয়া হচ্ছে না, বা থার্ড জেন্ডারকে দেওয়া হচ্ছে না, বা অন্য কাউকে দেওয়া হচ্ছে না, হবে না, হওয়ার কথা না। আর 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 প্রত্যেককে অ্যাডিকুয়েট অপরচুনিটি দিতে হবে, কিসের জন্য, আর্নিং, কিসের জন্য, আর্নিং দেওয়ার, লিভিং। তোমার কাছে টাকা থাকলে তুমি খেতে পাবে, টাকা না থাকলে খেতে পাবে? আই ডোন্ট থিঙ্ক সো। তো টাকা যখন নেই খাবে কি করে? এটাই বলছে ইকোনমিক জাস্টিস, প্রত্যেকে সমান। তাহলে সোশ্যাল কি বললাম, সোশ্যাল হচ্ছে ডিসক্রিমিনেশন থাকবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান ভারতবাসী। ইকোনমিক জাস্টিসের ক্ষেত্রে কি বললাম, যে পুরুষ নারী বা থার্ড জেন্ডার সমস্ত কিছুই প্রত্যেককে ইকুয়ালিটি দিতে হবে, যারা তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। হলো, ওকে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল। equal and free fair opportunities to people for participation in political process. It stands for grant of equal political rights to all people without discrimination. Yes, আসছি আমি। The Constitution of India provides for liberal democracy in which all the people have to right and freedom to participate. আমি আসছি। আচ্ছা, ইকোনমিক জাস্টিস এখানে একটা জিনিস বলার, তার মানে সোশ্যাল জাস্টিসে যদি বলতে পারি অপরচুনিটি টু অফ এডুকেশন, তাহলে এখানে এডুকেশনের সাথে সাথে ইকোনমিক জাস্টিস যদি দিতে হয়, তাহলে এখানে অপরচুনিটি অফ জবস এন্ড সার্ভিসেস, গভর্নমেন্ট জবস এন্ড সার্ভিসেস। ঠিক আছে, তাহলে পলিটিক্যাল জাস্টিস বলতে প্রত্যেকটা মানুষ যাতে তার পলিটিক্যাল ভিউ নিজে রাখতে পারে, বা লাইক ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার পার্টি তোমার পার্টি, তো কেউ একজন, তোমরা পার্টি করছো আমিও পার্টি করছি, আমি বললাম এই তোদের পার্টি কিছু চলবে না, তোদের পাবলিককে আমি আসতে দেবো না, তাহলে এটা ইকুয়াল হলো? একদমই না। তাহলে আমাদের পলিটিক্যাল ভিউ থাকবে উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কনস্টিটিউশন সেটাই দিচ্ছে, আমরা লিবারাল, আমরা ডেমোক্রেসিতে বাস করছি, আমার রাইট বা ফ্রিডম যে কোনো পলিটিক্যাল ওয়েতে, পলিটিক্যাল মিনসে বা সোসাইটিতে কেউ আটকাতে পারে না, কারণ এটা আমার কনস্টিটিউশন আমাকে দিচ্ছে। ঠিক আছে, তাহলে সোশ্যাল জাস্টিসে বললাম আমি এডুকেশন, তখনই সবকিছু ঠিক হবে। ইকোনমিক জাস্টিসে জবস, তখনই ইকোনমিক জাস্টিসটা হবে। পলিটিক্যাল জাস্টিস আছে, এরকম নয় যে নেই, কিন্তু সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিসের পরেই কিন্তু পলিটিক্যাল জাস্টিসটা আসে। আমার পেটে খাওয়ার নেই, আমার মাথায় বিদ্যা নেই, আমার কোনো ভিউ থাকবে মনে করো, সেটা কখনো পসিবল নয়। তাহলে শুধু লাইন নয়, এটা করতে হবে। সোশ্যাল জাস্টিস ইকোনমিক জাস্টিসের পরেই কিন্তু পলিটিক্যাল জাস্টিসটা আসে। অ্যান্ড একটা কিছু আমি বাদ দিচ্ছি, সেটা হচ্ছে ইকুয়ালিটি। আমি ইকুয়ালিটি মুখে বলে দিচ্ছি, ওকে, ইকুয়ালিটি মুখে বলছি, বেশি কিছু যাব না, এখানে চলে আসি, ইকুয়ালিটি মুখে বলবো তাই। আচ্ছা, কেন ইকুয়ালিটি মুখে বলছি, ওকে। আচ্ছা, ইকুয়ালিটি বলতে কি বোঝো, ইকুয়ালিটি কি বলতে কি বোঝো? রুল অফ ল, গভর্নমেন্ট তোমাকে তুলে নিয়ে গিয়ে পেটালো বা আমাকে তুলে নিয়ে গিয়ে পেটালো, সেটা ঠিক? নো। তার মানে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, মানে ল এর সামনে প্রত্যেক একই ইকুয়াল, রিচ পিপল বা পুয়ার পিপল বলে কিছু নেই, গরিব বড় লোক বা কাস্ট লোয়ার কাস্ট আপার কাস্ট বলে কিছু নেই। ইকুয়ালিটি হচ্ছে সবাই সমান, ল এর কাছে সবাই সমান, এটাই হচ্ছে ইকুয়ালিটি, তার মানে হচ্ছে রুল অফ ল, নাথিং এলস। এটা আমি ডিটেলসে ইকুয়ালিটিতে আমি আসবো, যেমন আর্টিকেল 14, 15, 16, 17, 18, ঠিক আছে, 14, 15, 16, 17, 18, এই পাঁচটা আর্টিকেল ইকুয়ালিটিকে ডেসক্রাইব করছে। ওকে, আমি ডিটেলসে আসবো যখন আমি ফান্ডামেন্টালসে ঢুকবো। চলে আসি, ক্যান প্রিয়াম্বল বি অ্যামেন্ডেড, ক্যান তোমরা কি প্রিয়াম্বল অ্যামেন্ড করতে পারবে? যদি বলি না, কেন না? যদি বলি হ্যাঁ, কেন হ্যাঁ? দুটোই সুপ্রিম কোর্টে কেস হয়েছে, বেরিবেরি ইউনিয়ন কেসে
সুপ্রিম কোর্ট বলছিল প্রিয়াম্বল অ্যামেন্ড করা যায় বাই ইউজিং আর্টিকেল 368, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে কেশবানন্দ ভারতী কেস, যেটাকে বলা হয় সব থেকে ল্যান্ডমার্ক জাজমেন্ট, সেখানে 1973 তে সুপ্রিম কোর্ট বলল এত বেশি দরকার নেই তোমাদের, একটা জিনিস বেডুবারি কেস 1960 amendability and significance of constitution came into force, কি বললো, ইউজিং আর্টিকেল 368 preamble can be amended। এখানে কি বললো কেশবানন্দ ভারতী, আমি প্রথম স্লাইডে চলে যাচ্ছি, কেন যাচ্ছি তার কারণ, আমি কি বললাম এখানে এসেন্স, আমি কি বললাম এখানে এসেন্স, এই এসেন্সটা ইম্পর্টেন্ট, এই এসেন্সটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছিল, এই এসেন্সটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে, যেহেতু সুপ্রিম কোর্টই হচ্ছে গার্জিয়ান অ্যান্ড ইন্টারপ্রিটেটর অফ কনস্টিটিউশন, তাই সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা শুনবো। কেশবানন্দ ভারতী কেসে বললো, সুপ্রিম কোর্ট বললো যে কি 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 বললো, প্রিয়াম্বল যেহেতু পার্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড অ্যামেন্ডিং পাওয়ার অফ পার্লামেন্ট কি হতে পারে, থাকতেই পারে ইউজিং আর্টিকেল 368, বাট যেহেতু সুপ্রিম কোর্ট কি বলেছিল যে এসেন্স অফ কনস্টিটিউশন ইজ প্রিয়াম্বল, কনস্টিটিউশনের টোটাল এসেন্সটা রয়েছে প্রিয়াম্বলে, এসেন্স কার, এসেন্স অফ দ্য মেকার্স অর ফ্রেমার্স অফ কনস্টিটিউশন, সেই জন্য বললো। ওকে, এর থেকে বেশি কিছু নয়। সুপ্রিম কোর্ট বললো চেঞ্জ করতেই পারো, কিন্তু বেসিক স্ট্রাকচার হচ্ছে কনস্টিটিউশন। এই ল্যান্ডমার্ক জাজমেন্টের বেসিক স্ট্রাকচার বলেছিলেন সুপ্রিম কোর্ট। ল্যান্ডমার্ক জাজমেন্ট 1973, আমাদের প্রচুর জন্মের আগে, আমার অ্যারাউন্ড জন্মের 20 বছর আগে ঘটনা, ঠিক আছে। তো এই সময় বলেছিলেন যে কি বলেছিলেন, যে বেসিক স্ট্রাকচারকে বা এসেন্সকে নষ্ট করার অধিকার কারণ নেই, পার্লামেন্টের তো নেই। ওকে, সেই জন্য কনস্টিটিউশন অ্যামেন্ড করা যায় না। এখনো পর্যন্ত কি হয়েছে, প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা হয়েছে, কিন্তু অনলি অ্যাড হয়েছে, কিছু লেস করেনি। কি অ্যাড হয়েছে, সভরেন, ডেমোক্রেটিক অ্যান্ড ইউনিটি অফ দ্য নেশন, ঠিক আছে। এটাকে চেঞ্জ করেছে কি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, নাথিং এলস। তাহলে ইউনিটি অফ দ্য নেশনের সাথে কি করেছে, ইন্টিগ্রিটি অফ দ্য নেশন অ্যাড করেছে, নাথিং এলস। তাহলে তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছে, আমি তিনটে বুঝিয়ে দিয়েছি। সভরেন, সরি একটু ভুল বলেছি, ওয়েট একটু ভুল বলেছি, আমি চেঞ্জ করছি। কি বলেছি, অন 18 ডিসেম্বর 1976 এ এমার্জেন্সির সময় কি করেছিল, অ্যামেন্ড করা হয়েছিল তিনটি ওয়ার্ড, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কি আর সাথে অ্যাড করেছে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, মানে ফার্টার্নিটির ভিতরে ইউনিটি ইন্টিগ্রিটি ঢোকানো হয়েছে। ইউনিটি অফ নেশন ছিল, সেখানে ইন্টিগ্রিটি অফ নেশন। কি ইন্টিগ্রিটির মানে হচ্ছে অখণ্ড, এই অখণ্ড ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে। ইন্টিগ্রিটি মিন্স, আমি বাংলায় লিখছি এখানে, ইন্টিগ্রিটি মিন্স, খালি চেঞ্জ করবো, দরকার নেই। ইন্টিগ্রিটি মিন্স ইকুয়ালস টু অখণ্ড ভারত, ঠিক আছে। এটা অ্যাড করা হয়েছে, তার সাথে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার। এই সভরেন, ডেমোক্রেটিকের সাথে কি কি ওয়ার্ড বললাম, সোশ্যালিস্ট, সেকুলার, আমি প্রথমে চলে গেছি। ওকে, সো প্রিয়াম্বলে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো কমেন্ট বক্সে। আর আরেকটি জিনিস বলার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওকে লাইক করো, অতিরিক্ত শেয়ার করো, যাতে প্রত্যেকের হেল্প হয়। যদি এক্সট্রা কিছু দেখো, পড়াশোনা না নিজেই একটা নেশা, একটু বলে দিই, পড়াশোনা নিজেই একটা নেশা, যেখানে তোমার ওই বাচ্চাদের মতো এটা ভিডিও দেখালে আমি পড়তে আসবো, দরকার নেই, নিজের জন্য পড়ছো। আমি একটা জিনিস আমরা বহুদিন থেকে বলি যে ল ক্লাস 6, 7, 8 থেকে ঢোকানো উচিত একটু একটু করে, কারণ কনস্টিটিউশন যারা জানো হয়তো দেখবে, আমি এটা বলতে চাই না, আমরা আলোচনায় বহুবার করি এটা, যে তোমার কাছে যদি কনস্টিটিউশন বা ল এর নলেজটা থাকে না, তোমার কিন্তু কোথাও অসুবিধা হবে না। তো পড়বে কার জন্য, নিজের জন্য। ওকে, আমি ক্লাস এন্ড করছি এখানে। কালকে, আগামী কালকে আমি কি নেব, কালকে চলে যাই আর্টিকেল 1 to 4 চলে যাই, ইউনিটি অ্যান্ড ইন্ডিয়ান ইউনিটি বলতে কি বলতে চাই আমি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তাই না। আমরা 1, 2, 3, 4টা কালকে পড়বো, সেম টাইম বিকেল 5টা থেকে আবার। ওকে, সো আমি ভিডিও এন্ড করছি, অ্যান্ড আবার বলছি, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। যদি তোমরা, আমি কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো, তোমরা এই টোটাল ভিডিওটা কোথায়, মানে পিডিএফটা কোথায় পেয়ে যাবে, আমার টেলিগ্রাম চ্যানেলে সিভিল সার্ভিস প্যারামিটার্স মালদা, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমার ফেসবুকে তোমরা এসো, ওখানে প্রশ্ন অ্যান্সার হবে। ওকে, সো টাটা, টেক কেয়ার, বাই।